হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। তোমরা যারা যারা নেক্সট স্টেটের যে কোনো এক্সাম দেবে তোমাদের জন্য ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমরা যদি সেন্ট্রালের কিছু এক্সাম দাও, এসএসসি, এমটিএস, সিএইচএসএল, সেখানে তোমাদের কিন্তু ক্লাসটি গুরুত্বপূর্ণ নয়। বাট স্টেটের যে কোনো এক্সাম, সেটা তোমাদের মিসেলেনিয়াস হোক বা তোমাদের জেল পুলিশ হোক, যে কোনো এক্সামের জন্য কিন্তু ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো দেখো, আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বায়োলজি থেকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় অবস্থিত। মনে রাখবে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমাদের অগ্নাশয়ে অবস্থিত, ঠিক আছে। অগ্নাশয় গ্রন্থির একটি কোষ হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। এন্ড তোমরা মনে রাখবে অগ্নাশয় গ্রন্থির এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আমাদের বিটা কোষ থেকেই কিন্তু আমাদের ইনসুলিন উৎপন্ন হয়, ঠিক আছে। বিটা কোষ থেকে ইনসুলিন উৎপন্ন হয় এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে আমাদের গ্লুকাগন উৎপন্ন হয়, ঠিক আছে, গ্লুকাগন। এন্ড আমাদের ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন নামক একটি হরমোন কিন্তু খরিত হয়, ঠিক আছে, মনে রাখবে। এন্ড তোমাদেরকে বলে দিই, ইনসুলিন হরমোন কিন্তু আমাদের ডায়াবেটিস মেলিটাস রোগ কিন্তু নিয়ন্ত্রণে সহায়তা করে, ঠিক আছে। দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কত খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে। মনে রাখবে আমাদের সঠিক উত্তর অপশন সি, 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়, ঠিক আছে। কাদের মধ্যে, সেটা হচ্ছিল আমাদের মারাঠা ও আফগানদের মধ্যে কিন্তু তৃতীয় পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল পানিপথে, ঠিক আছে। এটা কিন্তু হরিয়ানাতে পড়ে পানিপথ, ঠিক আছে। এন্ড প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালে হয়েছিল, মনে রাখবে, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। এন্ড দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1556 সালে কার মধ্যে, আকবর ও হিমুর মধ্যে। দেখো, কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয় কত খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয়। মনে রাখবে 1793 খ্রিস্টাব্দে কিন্তু আমাদের এই কর্নওয়ালিস কোড প্রবর্তিত হয়, ঠিক আছে। এন্ড এটা কিন্তু আমাদের ভারতের সিভিল সার্ভিসের ভিত্তি কিন্তু রচনা করেছিল আমাদের এই কর্নওয়ালিস কোড, ঠিক আছে। এবং এটা কিন্তু কে প্রবর্তিত করেছিল, সেটা ছিল লর্ড কর্নওয়ালিস, এবং তাকেই কিন্তু আমাদের ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়, লর্ড কর্নওয়ালিসকে, ঠিক আছে। এন্ড তিনিই কিন্তু আমাদের ভারতের সূর্যাস্ত আইন বা আমাদের যেটাকে বলে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু চালু করেছিলেন 1793 সালে, মনে রাখবে। দেখো নেক্সট আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে। কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। সঠিক উত্তর অপশন বি, লর্ড ওয়েলেসলি কিন্তু আমাদের অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। এবং এই নীতিটা সর্বপ্রথম কে গ্রহণ করেছিলেন, মানে ভারতের কোন দেশীয় রাজ্য প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল, সেটা হচ্ছে আমাদের হায়দ্রাবাদ, ঠিক আছে। হায়দ্রাবাদের নিজাম কিন্তু প্রথম আমাদের এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। দেখো 5 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন দেশটির স্বাধীনতা দিবস 15ই সেপ্টেম্বর নয়। 15ই সেপ্টেম্বর নয়, নিম্নলিখিত কোন দেশের স্বাধীনতা দিবস। তো মনে রাখবে মেক্সিকোর স্বাধীনতা দিবস কিন্তু 15ই সেপ্টেম্বর নয়। বৈকাল হ্রদ কোন মহাদেশের অন্তর্গত। বৈকাল হ্রদ কোন মহাদেশের অন্তর্গত। তো মনে রাখবে আমাদের এশিয়া মহাদেশের অন্তর্গত কিন্তু বৈকাল হ্রদ, যেটা কিন্তু রাশিয়াতে রয়েছে, ঠিক আছে। এন্ড বৈকাল হ্রদ কিন্তু আমাদের পৃথিবীর কিন্তু গভীরতম হ্রদ, ঠিক আছে। পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে আমাদের বৈকাল হ্রদ। এবং তোমাদের যদি পড়ে যে পৃথিবীর আমাদের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ কি, এবং সেখানে যদি সুপিরিয়র তোমাদের অপশনে না থাকে, সেখানে কিন্তু আমাদের বৈকাল হ্রদ কিন্তু সঠিক হবে, ঠিক আছে। মনে রাখবে আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বেশি স্বাদু জলের হ্রদ হচ্ছে, সেটা হচ্ছে বৈকাল হ্রদ। বা আমাদের ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় কিন্তু আমাদের যেটা মিষ্টি জলের হ্রদ, সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র হ্রদ, মনে রাখবে। এন্ড আমাদের আয়তনের বিচারে সবচেয়ে বড় হ্রদ হচ্ছে আমাদের কাস্পিয়ান সাগর হ্রদ, এটা তোমরা মনে রাখবে। দেখো 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন শহরকে মন্দিরের শহর বলা হয়। মন্দিরের শহর বলা হয় বা সিটি অফ টেম্পল বলা হয় ভারতের কোন শহরকে। মনে রাখবে বেনারসকে বলা হয় আমাদের মন্দিরের শহর, ঠিক আছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেন। মনে রাখবে বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেন কে, তিনি হচ্ছেন মদন মোহন মালব্য। দেখো নেক্সট আমাদের 8 নম্বর প্রশ্ন, কোন দেশকে প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়। প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে। মনে রাখবে জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন, ঠিক আছে। জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, ঠিক আছে। এন্ড জাপানের সবচেয়ে বড় সিটি হচ্ছে আমাদের টোকিও, খুব গুরুত্বপূর্ণ একটা সিটি টোকিও, ঠিক আছে। তোমাদের যে পড়ে যে টোকিও এয়ারপোর্ট কোথায় অবস্থিত, তো সেটা আমাদের কিন্তু জাপানে অবস্থিত, ঠিক আছে। এন্ড এটা কিন্তু আমাদের পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কিন্তু মেট্রোপলিটন কিন্তু সিটি, ঠিক আছে, নিউ ইয়র্কের পরেই। এন্ড তোমাদেরকে বলে দিই, এই জাপানের কিন্তু বর্তমান প্রেসিডেন্ট কে, তিনি হচ্ছেন ফুমিও কিশিদা, ঠিক আছে। নেক্সট দেখো, মালদ্বীপের পার্লামেন্টকে কি বলা হয়। মালদ্বীপের পার্লামেন্টকে কি বলা হয়। তো মনে রাখবে মালদ্বীপের পার্লামেন্টকে কিন্তু মজলিস বলা হয়, ঠিক আছে। মালদ্বীপ হচ্ছে আমাদের ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কিন্তু প্রতিবেশী দেশ, ঠিক আছে। এন্ড তোমাদেরকে বলে দিই, মালদ্বীপের কিন্তু আমাদের মুদ্রার নাম হচ্ছে মালদ্বীপের রুপিয়া, ঠিক আছে। নেক্সট,
কোন দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করি আমরা কবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ডেট অ্যান্ড থিম রিলেটেড প্রশ্ন। তো মনে রাখবে আমাদের 8ই মার্চ কিন্তু আমরা পালন করি আন্তর্জাতিক নারী দিবস, ঠিক আছে। নেক্সট, ফ্রান্সের প্রচলিত মুদ্রা কী নামে পরিচিত? ফ্রান্সের প্রচলিত মুদ্রা কী নামে পরিচিত? তো মনে রাখবে ফ্রান্সের প্রচলিত মুদ্রা কিন্তু আমাদের বর্তমানে কিন্তু আমাদের ইউরো নামে পরিচিত, বাট আমাদের এটার কিন্তু সঠিক উত্তর হবে ফ্রাঙ্ক, ঠিক আছে। ফ্রান্সের আমাদের 2002 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত ফ্রান্সের প্রচলিত মুদ্রার নাম ছিল কিন্তু আমাদের ফ্রাঙ্ক, ঠিক আছে। অ্যান্ড অনেক জায়গায় এখনও কিন্তু তারা ফ্রাঙ্ক মুদ্রা এটা কিন্তু প্রচলিত, ঠিক আছে। বাট মনে রাখবে যে ফ্রান্সের যদি তোমাদের এখানে ফ্রাঙ্ক অপশানে যদি না থাকে সেখানে কিন্তু ইউরো রাইট হবে, কারণ ফ্রান্সের কিন্তু বর্তমানে মুদ্রার নাম হচ্ছে ইউরো, ঠিক আছে। ফ্রান্স ছাড়াও পুরো আমাদের ইউরোপের বেশিরভাগ কান্ট্রি কিন্তু আমাদের ইউরোপ মহাদেশের বেশিরভাগ কান্ট্রিরই কিন্তু আমাদের মুদ্রার নাম বা কারেন্সি হচ্ছে আমাদের ইউরো, ঠিক আছে। বাট ফ্রান্সের যেটা প্রচলিত মুদ্রা সেটা কিন্তু ফ্রাঙ্ক, ঠিক আছে। আগে মানে এটা কিন্তু তারা ব্যবহার করতো ফ্রাঙ্ক, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে পদি পিসির বর্মী বাক্য কার লেখা? পদি পিসির বর্মী বাক্য কার লেখা? তো মনে রাখবে এটা হচ্ছে লীলা মজুমদারের এটা একটা উপন্যাস, ঠিক আছে। পরে কিন্তু এটা কিন্তু অরুন্ধতী দেবী কিন্তু এটার একটা কিন্তু মুভিও কিন্তু বার করেছিলেন, ঠিক আছে, পদি পিসির বর্মী বাক্য, এবং এটা একটা উপন্যাস যেটা লেখেন কিন্তু আমাদের লীলা মজুমদার। দেখো নেক্সট, চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? চায়নাম্যান শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? মনে রাখবে চায়নাম্যান শব্দটি কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। যখন কোনো আমাদের লেফট হ্যান্ড বোলার, ঠিক আছে, যখন কোনো বাম হাতি বোলার যখন আমাদের লেগ স্পিন করে তখন কিন্তু যে বলটা সে ডেলিভার করে সেটাকে কিন্তু বলা হয় চায়নাম্যান, ঠিক আছে। তো এটা কিন্তু ক্রিকেট খেলার সাথে রিলেটেড। প্রথম ভারতীয় আইসিএস কে হন? প্রথম ভারতীয় আইসিএস কে ছিলেন? তো মনে রাখবে প্রথম ভারতীয় আইসিএস ছিলেন এটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হবে না, এটা হবে আমাদের কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। মনে রাখবে সত্যেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের প্রথম ভারতীয় আইসিএস, ঠিক আছে। মনে রাখবে রবীন্দ্রনাথের 3টি গল্প অবলম্বনে সত্যজিৎ রায় 3 কন্যা সিনেমাটি নির্মাণ করেন। নিম্নলিখিত কোন গল্পটি এর মধ্যে নেই? দেখো রবীন্দ্রনাথের 3টি গল্প অবলম্বনে সত্যজিৎ রায় 3 কন্যা সিনেমাটি কিন্তু নির্মাণ করেছিলেন। তো নিম্নের বলেছে কোন গল্পটি এর মধ্যে নেই? সঠিক উত্তর নষ্টনীড়, ঠিক আছে। আমাদের সত্যজিৎ রায়ের 3 কন্যা কিন্তু এই সিনেমাটিতে কিন্তু এই পোস্টমাস্টার, মণিহারা, সমাপ্তি সমস্ত গল্প অবলম্বনে কিন্তু এটা হয়েছিল, বাট এটা কিন্তু নষ্টনীড় গল্প অবলম্বনে কিন্তু এটা কিন্তু নির্মাণ করা হয়নি। দেখো 16 নম্বর প্রশ্ন হচ্ছে নৌবিদ্রোহকে উপজীব্য করে রচিত একটি বিখ্যাত বাংলা নাটকের নাম কি? নৌবিদ্রোহকে উপজীব্য করে রচিত একটি বিখ্যাত বাংলা নাটকের নাম কি? সঠিক উত্তর কল্লোল, ঠিক আছে। মনে রাখবে কল্লোল নাটক কিন্তু নৌবিদ্রোহকে কিন্তু উপজীব্য করে এই নাটকটি করা হয়েছিল, এবং এটা কে করেছিলেন? তো মনে রাখবে কল্লোল নাটকের রচয়িতা কিন্তু কে? সেটা হচ্ছে উৎপল দত্ত, ঠিক আছে। এবং এখানে একটা তোমাদের প্রশ্ন আসে যে কল্লোল পত্রিকার সম্পাদক কে? তো মনে রাখবে কল্লোল পত্রিকার সম্পাদক হচ্ছেন আমাদের দীনেশ রঞ্জন দাস, ঠিক আছে। দীনেশ রঞ্জন দাস কল্লোল পত্রিকার সম্পাদক, বাট কল্লোল নাটকের সম্পাদক হচ্ছে আমাদের উৎপল দত্ত। দেখো নেক্সট, রঞ্জিত সিংহ কোন শিখ মিশল এর নেতা ছিলেন? রঞ্জিত সিংহ কোন শিখ মিশলের নেতা ছিলেন? রঞ্জিত সিংহ হচ্ছে আমাদের পাঞ্জাবের রাজা, পাঞ্জাবের রাজা বলা হয় রঞ্জিত সিংহকে। তো তিনি কোন শিখ মিশলের নেতা ছিলেন? এটা WBCS 2016 কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে। শিখ মিশল মানে এটা হচ্ছে আমাদের শিখদের এক ধরনের আমাদের ব্যাটালিয়ান বলতে পারো, ঠিক আছে, তাদের এক ধরনের ব্রিগেড, শিখ ব্রিগেড। তো তিনি কোন মিশলের কিন্তু নেতা ছিলেন? তো মনে রাখবে তিনি সুখের চরিয়া মিশলের কিন্তু নেতা ছিলেন। দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে কে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? মনে রাখবে স্যার উইলিয়াম জোন্স 1784 সালে কিন্তু এশিয়াটিক সোসাইটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ। দেখো ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো করাচ্ছি তোমাদের অনেকেরই কাছে এগুলো তোমাদের ইজি মনে হতে পারে, বাট তোমাদেরকে আমি বলে দিই এখানে কিন্তু 80% প্রশ্ন কিন্তু এই রিলেটেড প্রশ্নগুলোই আসবে তোমাদের, ঠিক আছে। অ্যান্ড তোমাদের 50%